আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আপনাদের মাঝে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি চিকিৎসা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি। এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। আপনার বন্ধুবান্ধব কীভাবে উপকৃত হবে আপনি বিষয়টা জানলে তাদেরকে বলতে পারবেন, তারা আবার তাদের বন্ধুবান্ধবকে বলতে পারবে। এভাবে আস্তে আস্তে করে বিষয়টা জানাজানি হলে তখন কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আর সহজ ব্যাপারটাকে সমাধান দেওয়ার জন্য তখন কিন্তু আপনারাই অনেকটা সহযোগিতা করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন। এর পরিপ্রেক্ষিতে আমারই আপডেট ভিডিওগুলো অনায়াসে আপনি অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব হ্যামারেজ নিয়ে। হ্যামারেজ, এই হ্যামারেজটা কি? হ্যামারেজের আমি সংজ্ঞা দিতেছি। সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের শরীরে একটা বড় ধরনের একটা পার্টস আছে, একেবারে বড় একটা পার্টস, যেটাকে একালে কেন্দ্র বলি। এটা হলো ব্রেন বা মস্তিষ্ক। এখন এই মস্তিষ্কের ভিতরে ভেইন আছে, আর্টারি আছে, নার্ভ আছে, অনেক কিছু এই ব্রেনের ভিতরে আছে। অনেক গ্ল্যান্ড আছে, অনেক অগণিত গ্ল্যান্ড আছে। সব গ্ল্যান্ডগুলোর নাম বলেও শেষ করা যাচ্ছে না, এত বেশি পরিমাণে গ্ল্যান্ড ব্রেনের ভিতরে বিভিন্ন স্তরে স্তরে এগুলো আছে। তো এই ব্রেনের যে ভেইন আছে, কোনো কারণবশত, দুর্ঘটনাবশত যদি এই ভেইন ছিঁড়ে যায়, এই ভেইন ফেটে যায়, ভেইন ছিঁড়ে গেলে, ফেটে গেলে, আবার বলছি ভেইন ছিঁড়ে গেলে, ফেটে গেলে ওখান থেকে রক্ত বাহির হয়। এই রক্ত বাহির হওয়ার পর রক্তটা তো বেরিয়ে আসার আর কোনো পথ নাই, ওই রক্তটা ওখানেই থাকে। ওখানে একটা কুণ্ডলী পাকায়, একটা চাকার মতন সৃষ্টি করে। এটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হ্যামারেজ বলি, বা হ্যামোরেজ উচ্চারণ হবে, হ্যামোরেজও বলা যেতে পারে, বা হ্যামারেজ। তো আমরা চিকিৎসকরা সাধারণত হ্যামারেজই বলে থাকি। ইচ্ছে করলে আপনি হ্যামোরেজও উচ্চারণ করতে পারেন, তাতেও কোনো ভুল নাই। এটা ডিকশনারিতে হ্যামোরেজ দোনোটাই আছে, বিধায় আপনি দোনোটাই উচ্চারণ করতে পারবেন। তো এই হ্যামারেজ এর সংজ্ঞাটা আপনি পেলেন। এখন এই হ্যামারেজটা কেন হয়? আপনি মোটর সাইকেল চালাইতেছেন, সামনাসামনি কারোর সাথে আঘাত লাগছে, অ্যাক্সিডেন্ট করলেন। আপনি ওভার স্পিডে চালাইতে আছেন, আপনি অ্যাক্সিডেন্ট করলেন। সামনের কোনো বস্তু যেমন ট্রাক, বাস, এর সাথে আপনি ধাক্কা লাগলেন, প্রাণে বেঁচে গেছেন, কিন্তু আপনার ব্রেনের ভেইন ছিঁড়ে আপনার হ্যামোরয়েজ হয়ে গেছে। এই একটা। আপনি এই গেল রাস্তার কথা। আপনি ধরুন বিভিন্ন জায়গাতে আছেন, হঠাৎ করে আপনার মাথার উপর একটা ইট পড়লো, পাথর পড়লো, ওখান থেকে আপনার হ্যামোরয়েজ হতে পারে। আপনি সিঁড়ি বাইয়ে উপরে উঠতেছেন, আপনি হোঁচট খেলেন, আপনার পা পিছলে গেল, আপনি সিঁড়িতেই পড়ে গেলেন, আপনার হ্যামারেজ হতে পারে, ব্রেন হ্যামারেজ হতে পারে, বা হ্যামোরয়েজ হতে পারে। আপনি ভালো মানুষ, আপনি মারামারির মধ্যে যান না বা মারামারি করেনও না, কিন্তু দুর্ঘটনাবশত
আপনি বাজার করতে গেছেন, ওই বাজারে দেখা গেল যে দুই পার্টিতে তুমুল লড়াই, আপনি মাঝখানে পড়ে গেছেন, এদিকেও যেতে পারেন না ওদিকেও যেতে পারেন না, হঠাৎ একটা বাঁশের লাঠির আঘাত আপনার মাথায় এসে পড়ছে, আপনার ভ্যান ছিঁড়ে গেছে। এইটা কি বলি আমরা ব্রেন হ্যামারেজ। এরকমের দুর্ঘটনার কারণে এরকমের হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে বার্ধক্য জীবনে বিভিন্ন রোগ থাকলে হয়, তার ভিতরে হাইপার টেনশন কিন্তু অন্যতম একটা সমস্যা। হাইপার টেনশন রোগীর কিন্তু হেমারেজ হতে পারে, ব্রেন হেমারেজ হতে পারে। তারপর আসে আপনি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের রোগী হচ্ছেন, আপনার কিন্তু ব্রেন হ্যামারেজ হতে পারে, হবেই যেমন কোনো কথা না, কিন্তু হতে পারে। আরও আপনি ওই রেনালের ক্রনিক সিকিডির রুগী হয়ে গেলেন, সিকিডির রুগী হলে তখনও কিন্তু অনেককে পাচ্ছি আমরা তাৎক্ষণিকভাবে ব্রেন হ্যামারেজ হয়ে যাচ্ছে। আর এই ব্রেনের আকার আকৃতি স্থানভেদে আমরা কিন্তু এই হেমারেজকে কিন্তু 4টে ভাগে কিন্তু বিভক্ত করছি। অ্যানাটমির ভাষায় 4টে ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে। আমি 4টে ভাগের আমি নাম বলতেছি। নাম্বার ওয়ান এপিডুরাল হ্যামারেজ। নাম্বার 2 সাবডিউরাল হ্যামারেজ। নাম্বার 3 সাব অ্যারাকনয়েড হ্যামারেজ। নাম্বার 4 ইন্টারসেরিব্রাল হ্যামারেজ। এই 4টে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো এটা আপনি কিভাবে বুঝবেন? আপনার তাৎক্ষণিক নাও বুঝতে পারেন, আপনি চিকিৎসকের কাছে নিয়ে গেলে, অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেলে অভিজ্ঞ চিকিৎসক কিছু ধারণা করবে, ধারণা করে সে কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে, বিশেষ করে সিটি স্ক্যান পরীক্ষা দেবে, এমআরআই পরীক্ষা দেবে। এই পরীক্ষার মাধ্যমে রোগটা শনাক্ত করবে। শনাক্ত করার পর উনি যদি নিউরোলজিস্ট না হন, তাহলে উনি কিন্তু চিকিৎসা করবে না। উনি ভালো মানের একজন চিকিৎসক, উনি মেডিসিনের একজন ভালো চিকিৎসক, তারপরেও কিন্তু উনি ওই রুগীটা কিন্তু নিউরোলজিস্টদের কাছে পাঠিয়ে দেবেন। আর আমরা তো সাধারণ চিকিৎসক, আমরা তো তাৎক্ষণিকভাবেই বলবো যে এর ধারে কাছেও আমরা নাই, তুমি তাড়াতাড়ি নিউরো মেডিসিনের কাছে চলে যাও, নিউরো সার্জনদের কাছে চলে যাও। আমরা তাৎক্ষণিকভাবে নিউরো সার্জনদের কাছে পাঠিয়ে দেই। আর বিশেষ করে বিভাগীয় লেভেলে যতগুলা হসপিটাল আছে, বাংলাদেশের বিভাগীয় লেভেলে যতগুলো হসপিটাল আছে, এতে ঢাকা ছাড়া অন্য বিভাগে নিউরোলজিস্টদের সংখ্যা কম, নিউরো সার্জনদের সংখ্যা কম। যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় রেফার করার চেষ্টা করবেন। এতে ঢাকায় বিশেষ করে শেরেবাংলানগর নিউরো সায়েন্স হসপিটাল আছে, নিউরো সায়েন্স, ওখানে শ্রদ্ধেয় স্যার কাজী দীন মোহাম্মদের তত্ত্বাবধানে ওই হসপিটালটা পরিচালিত হয়। নিউরোলজিক্যাল ডক্টররা, নিউরোলজিস্টরা ওখানে থাকেন। তো ওই নিউরো সায়েন্সে, আগারগাঁয়ে নিউরো সায়েন্সে ওখানেরই পরামর্শ দেবেন। এছাড়াও অন্যান্য যে হসপিটালগুলো আছে, পিজি হসপিটাল, ঢাকা মেডিকেল হসপিটাল, বারডেম, এই সমস্ত জায়গাতেও আছে। তো চেষ্টা করবেন নিউরো সায়েন্সে রুগীটাকে ভর্তি করানোর জন্য। সকলকে ধন্যবাদ।